গাড়ির ঝাঁকানিতে সাফার ঘুম ভেঙে যায়। আদো আদো চোখ খুলে সে চারদিকে একবার তাকায়। বুঝার চেষ্টা করছে আসলে সে কোথায় আছে। নিভৃত জানালার সাথে ঠেসে বসে আছে। চোখ ছোট করে সে সাফার দিকে তাকিয়ে আছে। মেয়েরা এতটা ঘুমাতে পারে কি করে? তার হসপিটালের মহিলাগুলোকেও মাঝে মাঝে দেখা যায় রোগী দেখতে এসে তাদের বিছানায় আরাম করে ঘুমায়। মেয়ে জাতিকে বুঝা যেমন দায়, এদের ঘুমের টাইম মেনটেন করাও দায় বলে মনে হয় নিভৃত। সাফা হাই তুলতে তুলতে নিভৃত দিকে তাকায়। 3 নাম্বার হাইটা নিভৃত মুখ দেখে আটকে যায়। সাফা মুখ থেকে হাত সরিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি কিভাবে? আপনি কি উড়ে উড়ে গাড়ি চালান নাকি? নিভৃত সোজা হয়ে বসে সাফার দিকে তির্যক দৃষ্টি দিয়ে তাকায়। তারপর হাতা ঠিক করতে করতে বলল, না, আমি উড়ে উড়ে গাড়ি চালাই না। কিন্তু তুমি স্বপ্নে ভেসে ভেসে ঘুমের আতল সাগরে হারাও, তাই দুনিয়ার খবর তোমার নেই। সাফা বুঝতে পারে সে ঘুমে বিভোর ছিল। এবার চোখ নামিয়ে নিজের দিকে তাকায়। নিজের গায়ে নিভৃত ব্লেজার দেখে একবার চোখ তুলে নিভৃতকে দেখে। নিভৃত সিটবেল্ট খুলতে ব্যস্ত। সিট বেল্ট খুলে সাফার দিকে তাকায়। নিভৃত চোখ দিয়ে ইশারা করে, যার অর্থ তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়ায়। নিজের গায়ে ব্লেজারটা আর একবার ভালো করে জড়িয়ে নেয়। নিভৃত ভ্রুকুচকে সে দৃশ্য দেখে তার মনের মাঝে ভালো লাগার এক ফালি আনন্দ খেলে যায়। মুখে হাসি ফুটে। শব্দবিহীন সে হাসি আবার মুখেই মিশে যায়। নিভৃত গাড়ি থেকে বেরিয়ে গার্ডার দিয়ে গাড়ির জিনিস বের করতে বলে। সাফা একবার পিছনে তাকিয়ে হাসে। মনে মনে বলে, ভাগ্যিস আগে জিনিসগুলো গাড়িতে রেখে গিয়েছিল, তা না হলে পালানোর সময় সব ফেলে আসতে হতো। কত সুন্দর চুড়িগুলো যদি ফেলে আসতে হতো, ঈশ্বর কি কষ্টই না হতো। দরজা ঠেলে ভিতরে ডাক পড়ে দুজনেই। শরীর ভিজে এখনো ঝুম ধরে আছে। সাফার ইচ্ছে করছে নিভৃত ব্লেজার গায়ে রেখে দিতে, কিন্তু নিভৃত হয়তো ভালো মাইন্ডার নিবে না ভেবে সাফা গা থেকে সরিয়ে নিভৃত দিকে বাড়িয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। নিভৃত মুখ মলিন করে সাফার দিকে একবার ক্ষুব্ধ চোখে তাকায়। সে ভেবেছে সাফা হয়তো নিজের কাছে ব্লেজারটা রেখে দিবে, কিন্তু সাফা এমনটা করেনি, তাই তার মনে ব্যথা হয়। নিজের হাত বাড়িয়ে এক প্রকার কেড়েই নিয়ে নেয় ব্লেজারটা। সাফা অবাক হয় নিভৃত এমন অদ্ভুত কাণ্ডা। দুজনেই সামনে তাকায়। বড় সড়ো একটা ধাক্কা খায় তারা। পুরো পরিবার উপস্থিত। সবার চোখ তাদের দিকে। সাফা একটু নড়ে দাঁড়ায়, তারপর হেঁটে সামনে যায়। ইফতিখারের মুখে চিন্তার মেঘ কেটেছে মাত্র, কিন্তু কৌতূহল জাগে মনে। সাথে অদ্ভুতভাবে তাকায় তিনি। কিছুক্ষণ ছেলের দিকে, তারপর সাফার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, কোথায় ছিলে তুমি? চিন্তা করতে করতে তো আমার অবস্থা খারাপ। সাথে সবাই চিন্তিত, তাই অপেক্ষা করছিলাম। তুমি কি নিভৃতর সাথে ছিলে? সাফা লজ্জা পায় কথাটা শুনে। একবার তাকায় ইফতেখারের মুখের দিকে, তারপর উত্তর দেয়, মেলায় গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে, সরি। সাফার মিষ্টি করে সরি বলা দেখে সবাই হাসে। অভ্র একটু দূরে দাঁড়িয়ে দেখে। ভিজা জামায় সাফাকে স্নিগ্ধ লাগছে, সাথে তার ভাইয়ের চেহারায় ফুটে উঠেছে অদ্ভুত এক আনন্দের ঝিলিক। ঝুড়ি ভর্তি চুড়ি দেখে সবাই যতটা না অবাক, তার চেয়ে অবাক নিভৃত শাখাওতের মেলায় যাওয়ার কথা শুনে। সবার অবস্থা এমন যেন তারা ঘোরের মাঝে আছে। নিভৃত একটু রাগী ফেস করে সবাইকে ধমকালেই সেই ঘোর কাটবে। সবাই অবাক হলেও দুজন হয়নি। এক অভ্র আর এক মাহবুব। মাহবুব সোফায় বসে আয়েশ করে। তারপর নিভৃত চোখের দিকে তাকায়। কি যেন পড়ে তিনি। তারপর মিটমিটিয়ে হাসে। সাফা খুশিতে লাফিয়ে লাফিয়ে চুড়ির ঝুড়ি খুলে সবাইকে তার কিনে আনা জিনিসগুলো একটা একটা করে দেয়।
বাড়ির দুই কাজের মেয়েকে ডাকেও তাদের হাতে কানের দুল, চুড়ি, মালা, নাকফুল দেয়। সবাই অবাক হয়ে সাফার বিতরণ দৃশ্য দেখে। নিভ্রু পঞ্চবিমোহিত চোখে তাকিয়ে আছে সাফার দিকে। সাফা দাঁত কেলিয়ে হাসে। একটা একটা জিনিস সবাইকে দেয়। কাজের মেয়েগুলোর চোখে খুশির আভা। এবার মাহবুব গলা উঁচু করে অভিমানের সুরে বললেন, এটা কি হলো দাদুমণি, আজ আমরা ছেলে বলে এভাবে বঞ্চিত হলাম? এটা কি উচিত হয়েছে? সাফা করুণ চোখে তাকায়। তারপর মন খারাপের ভঙ্গিতে বলে, সরি দাদু, কিন্তু মেলায় ছেলেদের কিছু পেলাম না, তাই আনতে পারিনি। সরি এগেইন। ছেলেরা হেসে উঠে। অভ্র দেয়ালের কোনো ঘেঁষে দাঁড়ায়। তারপর হাসে। সে হাসিতে কষ্ট লুকানো। চশমাটা ঠিক করে মনে মনে ভাবে, এই সরির প্রেমেই তো সে সিক্ত হয়েছে। সরি শব্দটা একবার মুখে উচ্চারণ করে সে। তারপর আবার নিভ্র দিকে তাকায়। সাফার প্রতি তার এই আবেগ নিভ্রতে সীমাবদ্ধ। নিভ্র দিকে তাকালেই সে নিজেকে সংযত করতে পারে। এটাই তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ত্যাগেই প্রকৃত সুখ খুঁজে বেড়ায় অভ্র। হঠাৎ সাফার মুখে নিজের নাম শুনে চমকায় অভ্র। নিভ্র দিক থেকে চোখ তুলে তাকায় সে। সাফা আবার একই কথা উচ্চারণ করে বলে, অভ্র ভাইয়া প্লাস স্যার এদিকে আসেন। অভ্র বুক কাঁপে। নিভ্র তাকায় অভ্র মুখের দিকে। চোখে চোখ পড়ে দুজনের। এক অদ্ভুত জ্বালা হয় দুজনেরই। অভ্র সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা নিজের হাতের একগুচ্ছ নীল চুড়ি এগিয়ে দেয় তার দিকে। নিভ্র এবার থমকায়। হাত দুটি বুক থেকে সরিয়ে নেয়। কলিজায় ব্যথার আবির্ভাব হয়। নিভ্র চোখ জ্বলজ্বল করে জ্বলে। তার মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। নিভ্র শ্বাস আটকে আসে। নিঃশ্বাস ভারী হয়। গলায় চিৎকারের শব্দরা জমাট বাঁধে। সাফার পরের কথা শোনার জন্য অপেক্ষায় আছে অভ্র সাথে নিভ্র। সাফা হাসি মুখে এবার অভ্র দিকে তাকিয়ে বলে, দেন পরিয়ে দেন। নিভ্র হাত পা কাঁপছে, সাথে অভ্রও। এটা কি হচ্ছে? সাফা কি তাহলে অভ্র কথাটা নিজের মনেই আটকা পড়ে? সাফা এবার চোখ বাঁকায়। বিরক্তি মুখে এনে বলে, আরে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার আম্মুকে চুড়িগুলো পরিয়ে দেন। ইংলিশ টিচাররা এমন বোকা হয় আমার জানা আছে। নিভ্র কলিজায় শীতলতা দোল খায়। জোরে জোরে শ্বাস নিয়েই শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তার দিকে। আজ বহু বহু বছর পরে সবাই নিভ্রকে শব্দ করে হাসতে দেখেছে। সবাই অবাক হয়ে সে হাসি দেখে। রাফা এত সময় চুপ করে সব পর্যবেক্ষণ করেছে। এবার সে উচ্চ শব্দে নিজেও হেসে ওঠে। হেসে বলে, সাফা, তুমি মনে হয় ভুল করে নিভ্র ভাইয়ার যমজ ভাইকে তুলে এনেছ। এটা আমাদের নিভ্র ভাইয়া হতে পারে না। কি সব আজগবি কথা বলছ? এনি কি তোমার সাথে মেলায় যাওয়ার পত্র? আরে আপু, সত্যিই উনি গিয়েছে। আচ্ছা, উনার যমজ ভাই আছে নাকি? সাফার সিরিয়াস প্রশ্নের ভাব দেখে রাফা হেসে সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে না, আমি মজা করছিলাম। দেখো, ভাইয়ার ক্যারেক্টারের সাথে মেলা বা শব্দ করে হাসি এগুলো যায় না, তবুও হচ্ছে, তাই ডাউট হয়েছে, এই আর কি। সাফাও হাসে। নিভ্র অপ্রস্তুত হয়। সবাই তাকে নিয়েই অদ্ভুত অবাক্তায় ভুগছে, সাথে সে নিজেও। নিভ্র হাঁটা দেয় সামনের দিকে। নিজের রুমে যাবে সে। সাফা চেঁচিয়ে উঠে বলে, আরে আরে ডাক্তার নিভ্রনীল যান কই? দাঁড়ান, আপনিও আপনার মাকে চুড়ি পরিয়ে দেয়। সাফার কথায় সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে যায়। খুশিতে রমরম করা পরিবেশের বদল ঘটে। ইফতিখার চকিতেই তাকায় সাফার দিকে। তার বুক কেঁপে কেঁপে উঠে। নিভ্র থমকায়। তার মনে মায়ের জন্য জমানো ভালোবাসারা একসাথে হানা দেয়।
পিছনে ঘুরতে ইচ্ছে হয় খুব। তার মনে পড়ে মায়ের হাতে লাল চুড়ি মারাত্মক লাগে। ছোটবেলায় একবার কিনেছিল, কিন্তু মা তখন সস্তা ভেবে আর পড়েনি। তখন খুব মন খারাপ হয়েছে তার। নিভ্রু ঘুরে তাকায়, মুখে তাচ্ছিল্যের ভাব এনে বলে, উনি কি সস্তা কাচের চুড়ি পরবে নাকি? এগুলো উনি পরে না সাফা। চুড়ির দাম মাত্র ৫৫ টাকা। উনি মাশহুর বিজন্যাস মেনের ওয়াইফ, সাথে আবার নামকরা সাংবাদিকা ছিলেন। উনি তো ৫ লক্ষ টাকার চুড়ি পরতে পছন্দ করে। সবার তোমার মতো ক্ষুদ্র জিনিসে আগ্রহ থাকে না। সাফা যেন বিষম খেল। ভয়ঙ্কর চাহনি নিয়ে তাকায় তাদের মা ছেলের দিকে। এতটা দূরত্ব কেন তাদের মাঝে? সাফা মিলাতে পারছে না। এত ভালো মিশুক আর অমায়িক একজন ভালো মাকে নিভ্র কিভাবে এতগুলো কথা শোনাতে পারে? সাফার রাগ হয়। রেগে বলল, আম্মুকে এভাবে আপনি বলতে পারে না। উনি আপনার মা। শত হোক, মা মাই হয়, বুঝলেন? ইফতিখারের চোখ বেয়ে পানির ঝর্ণা নামে। সাফার কষ্ট হয়, সাথে নিভ্ররও। নিভ্রু মায়ের দিকে একবার তাকায়। নিজের কথার জন্য নিজেই অনুতপ্ত হয়। আসলেই তো শত হোক মামাই। একবার জন্ম দেওয়ার পাশাপাশি একবার মেরে ফেলারও অধিকার আছে তার, যদিও অন্যায়। নিভ্রু শান্ত গলায় বলে, উনি কি পড়তে চায়? নিভ্রু এমন কথায় সবাই চমকায়। শাখাও তো ছেলের দিকে হা করে তাকায়। মাহবুব সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবার চোখে মুখে বিস্ময়। ইফতিখার নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তার যে এখন হ্যাঁ বলা উচিত তাও তিনি ভুলে গেছেন। মোহনা একগাল হেসে ইফতিখারকে ধাক্কা দেয়। ইফতিখারের হুঁশ ফিরে। কান্নায় আটকে আসা গলা ছেড়ে বলে, হ্যাঁ বাবা, আমি পড়তে চাই এই মহামূল্যবান চুড়ি। সাফার খুশিতে লাফালফি ঝাপাঝাপি করতে ইচ্ছে করছে। ঈশ্বস, মা ছেলের কি আবেগ! নিভ্র এগিয়ে আসে কয়েক কদম। তারপর ঝুড়ি থেকে নিজেই পছন্দ করে লাল চুড়ি নেয়। ইফতিখারের হাতের কাছে এসেই নিভ্র থামে। তার কেমন যেন লাগছে। মন বলছে একবার মাকে জড়িয়ে নিতে, কিন্তু তাও পারছে না। ইফতিখার ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। রাফা সহ বাড়ির সবার চোখে পানি। রহমত গামছায় চোখ মুছে। অব্র অশ্রু সিক্ত চোখে নিজের মায়ের হাত ধরে। নিভ্র হাত কাঁপে। কাপা হাত এগিয়ে দিয়ে মায়ের ঠান্ডা হয়ে আসা হাত ধরে। নিভ্র একটু থামে, ভাবে হাত এত ঠান্ডা কেন। পরেই বুঝতে পারে টেনশনেই এমনটা হচ্ছে। রাফা ফোনবের করে কিছু ছবি তোলে। নিভ্র লাল লাল চুড়িগুলো মায়ের হাতে পরিয়ে দেয়, সাথে অব্র। নিভ্র একবার মায়ের দিকে তাকায়। মায়ের গাল বেয়ে পানি পড়ছে। নিভ্র পানি চোখের কোটারেই আটকে আছে। সে কখনোই কারো সামনে কাঁদতে পারে না। নিভ্র মায়ের চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না। গট গট করে পা ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বাড়ির অন্দরমহলে খুশির রমরম অবস্থা। ইফতিখার সাফাকে জড়িয়ে ধরে। সাফা অবাক হয়। ইফতিখার বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপহারের কথা জীবনের শেষ দিনেও মনে থাকবে। সাফা না বুঝেই মুচকি হাসে। তবে মনে তার অনেক প্রশ্ন। সাফা বালিশ আর কোলবালিশ কাঁথা নিয়ে দাঁড়িয়ে আছে। গরমের দিনেও সে কাঁথা নিয়ে ঘুমায়। ইফতিখারের বেশ কষ্ট হয়েছে সাফার জন্য কাঁথা খুঁজতে। সাফা দাঁড়িয়ে আছে রাফার রুমের সামনে। সাফার আজ অনেক কিছু জানার আছে, তাই এখানে ঘুমাবে বলে ঠিক করেছে। সে জানে না রাফা তাকে বলবে কি না, তবু এসেছে। সাফা দরজায় কড়া নাড়ে। হালকা একবার বাড়ি দিতেই ভিতর থেকে আওয়াজ আসে, এসে যাও মিষ্টির দোকান। সাফা আকস্মিকভাবে ঝাটকা খায়।
সাথে ভয়ও পায়। মনে মনে ভাবে রাফা আপু কি ভূত। নিজেকে সামলিয়ে সাফা ভিতরে ডাহ। রাফার অবস্থা দেখে বুঝাই যাচ্ছে সে জানত সাফা আসবে, তাই আগে থেকেই বিছানার একপাশ সাফার জন্য রেখে দিয়েছে। সাফাকে দেখে মিষ্টি করে হেসে বলে, এসে পড়ো মিষ্টি দোকান, তোমার অপেক্ষায় ছিলাম। সাফা ভয়মাখানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে, আপনি কিভাবে জানতেন আমি আসব? নিচে যা হাঙ্গামা হয়েছে এতে তোমার পিচ্চি মাথা কিছুই বুঝেনি, আবার অনেক কিছু বুঝেছে, তাই আমি জানি তুমি জানতে আসবে। বসে পড়ো, আপনি আমাকে সব বলবেন? অবশ্যই মাই মিষ্টির দোকান। সাফা খুশি হয়। রাফার পাশে সে বসে রুমে একবার চোখ বুলিয়ে মনে মনে বলে, এখানেও টিভি সোফা সব আছে, প্রতিটা রুম মনে হয় একটা বাড়ি। রাফা গলা ছেড়ে বলতে শুরু করে, নিভ্র ভাইয়া আর অভ্র ভাইয়া 6 মাসের বড় ছোট, তবে তাদের মাঝে সমবয়সী ভাবটাই বেশি। তারপরই আমি তাদের 5 বছরের ছোট, আর আমার 3 বছরের ছোট নুহা। নুহা নামটা শুনেই সাফা প্রশ্ন করে, এই নুহাটা কে আপু? বলছি তো, নুহা নিভ্র ভাইয়ার ছোট বোন, মনে আমাদের সবার ছোট বোন। কাকি মা আত্মনির্ভরশীল একজন নারী, তার কাছে আগে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল নিজের ক্যারিয়ার। উনি খুব নামকরা সাংবাদিক ছিলেন, চাচ্চু সব সময় তাকে সাপোর্ট করতেন, তাই তিনিও উড়ে বেরিয়েছে। নানা দেশে তাকে কাজের জন্য যেতে হতো। ক্যারিয়ার করে সে সংসার জীবন থেকে সরে যায়। সে ভুলেই যায় তার সংসার আছে। পৃথিবীতে নারী একদিকে পারদর্শী হলে হয় না, তাকে 2 দিক ম্যানেজ করে চলতে হয়। এটা সে ভুলে গেছে। তারপর নিভ্র ভাইয়ার জন্ম হয়, কিন্তু উনার মা হওয়ার দায়িত্বের চেয়ে কাজ বড় হয়ে যায়। নিভ্র ভাইয়ার জন্য অনেক কাজের লোক রাখা হয়। রহমত চাচা আছে না, উনিই নিভ্র ভাইয়াকে ছোট থেকে দেখাশোনা করেছে। মাকে কাছে না পেয়ে নিভ্র ভাইয়া একটু জিদ্দি হয়ে যায়। রাগী বদমেজাজি, তার উপর দুষ্টু। কাকিমা তার সাথে তেমন কথাও বলতো না। মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার কথা হতো। ভাইয়া মা ভক্ত ছিল। বাচ্চারা মাকে ভালোবাসে স্বাভাবিক, কিন্তু ছেলেরা একটু বেশিই হয়। মেয়েরা হয় বাবা ভক্ত। নিভ্র ভাইয়া মায়ের জন্য নিজের জমানো টাকা থেকে অনেক কিছুই নিয়ে আসত। তা দেখে কাকিমা বকা দিত, বলতো সে খারাপ হয়ে যাচ্ছে, এই সব ফুটপাতের জিনিস কেন কিনতে যায়, আরও অনেক কিছু। ভাইয়া বেশিরভাগ সময় মা আর দাদুর সাথেই থাকত। তারপর হয় নুহা। নুহার জন্মের পরেই নিভ্র ভাইয়া অনেক দায়িত্ববান ভাই হয়ে ওঠে। তাকে নিজে খাওয়াতে চাইত, নিজে কোলে নিয়ে ঘুরত, নিজের কাছে রাখত। কাকিমার কাজের চাপ বাড়ে। 2 বাচ্চা নিয়েও সে হিবিজিবি অবস্থায় পড়ে। তারপর নিভ্র ভাইয়াকে হোস্টেলে দিয়ে দিবে বলে ঠিক করে। কিন্তু ভাইয়া কান্না করে, জিদ করে, রাগ দেখিয়ে আর যায় না। তাকে সবাই খুবই ভালোবাসে, এমনকি অভ্র ভাইয়াও তাকে নিজের চাইতে বেশি ভালোবাসে। তাই সেবারের মতো তার যাওয়া থামানো হলেও একটা ঘটনার কারণে তাকে আবার হোস্টেলে দিয়ে আসা হয়। ভাইয়া একটা ছেলের সাথে নাকি মারামারি করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও এটার আসল কাহিনী জানা নেই, তবুও এর কারণে কাকিমা রাগ করে তাকে হোস্টেলে দিয়ে আসে। তার কিছুদিন পরেই নুহা অসুস্থ হয়ে পড়ে। কাকিমা এর মাঝেই তাকে রেখে একটা কাজের জন্য 2 দিন সিলেট থাকে। কিন্তু তিনি জানতেন না এই 2 দিন তার জীবনের জঘন্য অধ্যায়ের সূচনা পৃষ্ঠা ছিল। নুহার নিউমোনিয়া হয়, তাই অতি ঠান্ডা হয়, সে মারা যায়। কাকিমা এর পরে ভেঙে পড়ে। মেয়েকে হারিয়ে পাগল পাগল অবস্থা। চাকরি ছেড়ে দেয়, রুম বন্দি করে রাখে নিজেকে। তারপর ভাইয়াকে নিয়ে আসে। ভাইয়া বোনকে না পেয়ে অতি শোকে পাথর হয়ে যায়। মায়ের প্রতি অভিমানগুলো জন্ম নেয় ঘৃণাতে। আর নিজেকে সামান্য নিভ্রনীল থেকে সে ডাক্তার নিভ্রনীল তৈরি করে। আর বাড়ি আসেনি ভাইয়া।
সব রকম ভাবে নিজেকে ব্যস্ত করে তুলে। মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। নিজেকে কাজে, পড়ার মাঝে ডাবিয়ে রাখে। মডেলিংয়ে ছোটবেলায় ডাসে, শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য। শূন্য জায়গাগুলো সে কাজের মাঝেই পূরণ করতে চাইত। তাই একটা মিনিট সময়ও তিনি অবসরে কাটাতেন না। কম কথা বলা, কাজ বেশি করাই তার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাকিমা অনেক শাস্তি পেয়েছে জীবনে। নিজের কিছু ভুল তাকে অনেকভাবে কষ্টে রেখেছে। মেয়েকে হারিয়ে ছেলের থেকে দূরে থেকে উনি মানসিকভাবেও ভেঙে পড়ে। তবে নিভ্র ভাইয়া নিজের লেখাপড়া শেষ করে বাড়ি ফিরলে তিনি ক্ষমা চায় ছেলের কাছে। কিন্তু ভাইয়া নিজেকে কঠিন মানুষ তৈরি করে ফেলেছে, তাই মাকে ক্ষমা করতে পারেনি। আজই অনেক বছর পরে তিনি নিজের মায়ের হাত ধরেছে। কথাগুলো বলে রাফা দীর্ঘশ্বাস নেয়। সাথে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। সাফার চোখের সাগর শুকিয়ে যাবে যাবে ভাব। জামা ভিজে একাকার। রাফাও কেঁদেছে। সাফা বুঝতে পারছে না সে কার জন্যে কাঁদছে, নিভ্র জন্যে, নাকি তার মায়ের জন্য, নাকি নুহা নামের সেই বাচ্চাটার জন্য। সবাই পরিস্থিতির শিকার। নিভ্র সারা রাত নির্ঘুম কেটেছে। সারা রাত সে শুধু নিজের হাতের দিকে তাকিয়ে থেকেছে। হাতে সাফার খামচির দাগ বসে গেছে। তার এই এত বছরের জীবনে এটি কোনো মেয়ের দেওয়া প্রথম খামচি। নিভ্র এই সারা রাত শুধু হাতি দেখেনি, একটা ছবিও এঁকেছে। মনের অজান্তেই সেই ছবি সাফাতে রূপ নিয়েছে। সেই দিনের নীল জামদানি আর লাল জবার ছবি। টোল পরা গাল, সেই ঘাড়, কাঁধ, ঠোঁট, চোখ, কপাল, চুল, সেই নাক, সেই হাসি সবই তাকে ঘায়েল করেছে। সেই ক্ষতবিক্ষত হৃদয় দিয়েই এঁকেছে এই ছবি। নিভ্র তাকিয়ে আছে ছবির দিকে। দৃষ্টি তার নড়চড় হচ্ছে না। এক হাতে তার সেই রুমালটা, যেটা সে সাফার ব্যাগ থেকে নিয়েছে। সে চুরি করেছে এটা তার মনেই হচ্ছে না। মনে হচ্ছে একমুঠ আবেগ নিয়ে বসে আছে। পাশে তার একছাক জোনাকি, সামনেই সেই জোনাকির আলো। ফজরের আজান কানে ভেসে আসতেই ইফতেখার উঠে বসে একবার সাখাওয়াতকে ডাহ, তারপর ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে জায়নামাজে বসে তার জীবনের ভুলগুলো সে শুধরাতে চায় মন থেকে। ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা সে প্রতি সকালেই করে। আজ সে খুব খুশি। মনের মাঝে এক আনন্দ বিরাজ করছে। নামাজের বিছানায় সাফার জন্য তিনি দোয়া করেছে আজ। নামাজ শেষে রুমের বাহিরে চলে আসেন তিনি। সকালের নাস্তা বানাবে। আজ শুক্রবার, তাই সবাই বাসায় থাকবে। সবার পছন্দের খাবার নিজ হাতে বানাবে ইফতেখার। যদিও সবসময় ইফতেখারই রান্না করে, তবে আজকের দিনটা একটু আলাদা। সাফা নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিল আজকে। শুক্রবার মানেই ঘুম আর ঘুম। সাফার ঘুমের এক বিস্তর রেকর্ড আছে। সে ঘুমালে এক ঘুমে সারাদিন রাত শেষ করতে পারে। সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে সাফার চোখে মুখে পড়ে। সাফা বিরক্তির সাথে মুখ কুচকায়। সাফার পাশেই বই পড়ছে রাফা। এখন প্রায় 7টা বাজে। প্রথম কড়া কিরণটাই সাফার মুখে পড়ছে। সাফার মুখ কুচকানো দেখে রাফা হাসে। মনে মনে ভাবে মেয়েটা সত্যিই মিষ্টির দোকান একটা। কি সুন্দর টোলটা। অদ্ভুতভাবে শুধু মুখ কুচকালেই এই টোল দৃশ্যমান হয়। তার উপর কালো ভ্রু জোড়া কুচকালে তা আরও কালো লাগে। তখন সাফাকে সত্যিই মারাত্মক কিউট একটা মেয়ে লাগে। এমনেতেই এত কিউট একটা মিষ্টির দোকান। সাদা সুন্দর তো অনেকেই হয়, কিন্তু চেহারায় মায়া, মাধুর্য আর আবেগ থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার। চাইলেই সবাইকে আল্লাহ এত মায়া দিয়ে দেয় না। তবে ভালো মানুষের চেহারায় মাধুর্য আল্লাহই দেয়। রাফা সাফার মুখের চুলগুলো সরিয়ে দেয়। তারপর কাঁথাটা গায়ে টেনে দেয়। কিছুক্ষণ পরে না হয় ডাক কবে ভেবে। অভ্র ইদানিং ঘুম হয় না। মনের তীব্র ব্যথা তাকে ঘুমাতে দেয় না। সব সময় মনটা কেমন খালি খালি লাগে।
কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেন তার মাঝে নেই। সব সময় মনকে বুঝাতে সে ব্যস্ত। বিছানায় উপুত হয়ে সাফার সেদিনের ছবিটা দেখে অব্র কেন যেন দেখতে ভালো লাগে। হারানোর বেদনা তাকে গ্রাস করে, তবুও ভালো লাগে। একটা স্নিগ্ধ চেহারার বাচ্চা মেয়ে। দরজায় ধাক্কার শব্দ হয়। সাথে সাথে চোরের মতো সে ফোনটা বালিশের নিচে চাপা দেয়। পিছন ফিরে দেখার জন্য মাথা উঁচু করে। দেখে নিভ্র দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখে যেন তার মনে ধরা পড়ার ভয় হয়। তাই একটু দ্রুত উঠে বসে। নিভ্রর গায়ে সাদা ট্রাউজার আর সাদা গেঞ্জি। কানে ইয়ারফোন, মাথা ভর্তি ঘাম। একপাশের চুলগুলো লেপ্টে পিছনে সেট করা, সামনের চুলগুলো সিল্কি আর লম্বাটে। তাই কিছুক্ষণ পরপর তা কপাল ছুঁয়ে যায়। নিভ্র চুল সরায়। গালের চাপা দাড়িতে একবার হাত বুলিয়ে হাসে। নিভ্র গোপন কিছু হাসি আছে। তা সে তার গোপন মানুষ অভ্র সামনেই হাসে। নিভ্র হাসি দেখে অভ্র হাসে। হেসে প্রশ্ন করে, কিরে সুরো, কি ভুলদিকে নিজেকে উদিত করেছে নাকি? নিভ্র আবার হাসে। হেসে এসে অভ্র পাশে বসে। তারপর জবাবে বলে, না, ঠিকভাবেই উঠেছে ইংলিশ টিচার। তবে তুই আজ মর্নিং ওয়ার্কে গেলি না কেন? অসুস্থ নাকি? বলেই অভ্র কপালে হাত দেয়। অভ্র হাসে। তারপর বলে, না, তেমন কিছু না। নামাজ পড়েই ঘুমিয়েছিলাম। আমার মনে হয় তুই অসুস্থ, ভ্রুকুচকে প্রশ্ন করে নিভ্র। অনমনেই জবাব দেয় অভ্র, হয়তো। নিভ্র থমকায়, চোখ পড়ার চেষ্টা করে। তবে অভ্র চোখও তার মতো। পড়া অত সহজ না। দুভাই গল্পে মাতে। এদের গল্প মানেই ভিন্নতা। আকাশচুম্বী গল্প। পরিবার থেকে পেশায়, তারপর দেশ, তারপর পৃথিবী, আর শেষ একদম মহাবিশ্ব থেকে পরকালে চলে যায়। সাফা ঘুম থেকে উঠেই নাস্তা করে। তারপর বাগান দেখতে যায়। এই বাসায় আসার পর থেকে তেমন ঘুরে দেখা হয়নি তার। তাই সে বাহিরে পা রাখে। একপাশ জুড়ে বাগান। বাগানে ফুলের সাথে ফলের গাছও আছে ভরপুর। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। গোলাপ থেকে শুরু করে কৃষ্ণচূড়া, কদম গাছও আছে। সাফা গোলাপে হাত রাখে, কত সুন্দর পাপড়িগুলো, নরম তুলতুলে। আর এদের রঙও ভিন্ন। সাফার মনে হয় কেউ তাকে দেখছে। তার পিছনে কেউ আছে। তাই একটু আড়াআড়ি চোখে তাকিয়েই সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়। নিভ্র দাঁড়িয়ে আছে। সাফা অবাক হয়ে কিছুক্ষণ নিভ্র ঘামে ভেজা চুলগুলো দেখে। মনে অদ্ভুত ইচ্ছে জাগে। কপালে বিন্দু বিন্দু ঘাম। নিভ্র সাফার মনের 18 জাগে। মন চায় ছুঁয়ে দিতে, ডাহান হাতে মুছে দিতে, গায়ের উড়োনাটা তুলে একটু কপাল স্পর্শ করতে, আর বাম হাতের চিকন আঙ্গুল দিয়ে সিল্কি চুলগুলো চোখের কোণা থেকে সরিয়ে দিতে, একটু নাড়িয়ে পানি ঝরাতে। কিন্তু চাইলেই সব করা যায় না। কথাটা মনে করে সাফা নিজেকে সামলায়। নিভ্র চোখ ছোট করে। তাকে দেখে সাফার প্রথমে সেই চমকতা বিলীন হয়। নিভ্র সাফাকে পর্যবেক্ষণ করে। গায়ে তার সুতির থ্রি-পিস, গলা জড়িয়ে গায়ে বিশাল উড়না, চুলগুলো বরাবরের মতো খোপা করা। তবুও কিছু ছোট অবাধ্য চুল এলোমেলো হয়ে চোখের খোটে ঠোঁটের উপর আছড়ে পড়ে আছে। নিভ্র হাত বাড়ায়, সরিয়ে দেয় চুলগুলো কোমলভাবে, তবুও তাতে প্রকাশ পায় ঈর্ষা, প্রকাশ পায় অধিকার বোধ। আমি ছাড়া তোদেরও ছোঁয়ার অধিকার নেই। কথাটা মনে মনে আওড়ায়। সাফা হাবার মতো তাকিয়ে থাকে। অদ্ভুত মোহনীয়তা ঘিরে ধরে তাকে। নিভ্র স্বাভাবিক। তার মাঝে বিচলিতের ছিটে ফোঁটাও নেই। যেন যা করছে ভুল কিছু না। সাফা ভাবে সে কল্পনার রাজ্যে আছে। তাই হাত বাড়িয়ে চিমটি কাটে।
নিজের হাতে না, নিভ্র হাতে। নিভ্র মৃদু আওয়াজ করে। রাগী চোখে তাকায় সাফার দিকে। তারপর বলে, চিমটি দিচ্ছ কেন? সাফা বুঝে স্বপ্নে নয়, সত্যিই হচ্ছে সব। মুহূর্তে লজ্জারা তাকে গ্রাস করে। চোখে মুখে লাল আভা ফুটে ওঠে। ঠোঁটজোড়া হালকা প্রসারিত করে নরম সুরে সাফা বলল, সরি। তবে আপনি এখানে কেন? নিভ্র তাকিয়ে থাকে সাফার গালে, চোখে, ঠোঁটে আর খুঁজে টোলটা না পেয়ে মন ক্ষুণ্ণ হয়। তবে শান্ত ভঙ্গিতে বলে, বাগান যেহেতু আমাদের, আমি তো আসতেই পারি। তা কি দেখছ? এত সকাল সকাল ফুল কত সুন্দর, তাই না? আপনাদের বাগান সুন্দর খুব। কত কত গাছ। অনেক ফুলের নাম জানি না আমি। আমিই না হয় বলে দিব। চলো ঘুরে দেখাই। সাফা খুশি হয়। নিভ্র পাশে এসে দাঁড়ায়। সাথে সাথে চুড়ির ঝুমুর ঝুমর শব্দ নিভ্র কানে বাজে। নিভ্র একবার ঘাড় কাত করে সাফার হাতের দিকে তাকায়। সাফা হলুদ চুড়ি পরেছে। সাফার চুড়ির প্রতি পাগলামি দেখে নিভ্র মনে মনে হাসে। চুড়ি প্রেমী না হলে তো আর কেউ সকাল সকাল চুড়ি পরে ঘুরে না। নিভ্র ঠোঁট বাঁকায়। সাথে এক ভালো লাগো কাজ করে। সাফার পায়ে এখনো তার দেওয়া সে পায়েল আছে। নিভ্র কেমন জানি সব নিজের নিজের মনে হয়। হলুদ চুড়ি সাদা হাতে মিশে আছে। পায়ের প্লাজুর নিচে কালো পাথরের পায়েলটা দেখা যাচ্ছে। বেশ মানিয়েছে। সাফা যে পায়েলটা খুলে ফেলেনি এটা দেখে নিভ্র মনে খুশিরা দোল খায়। মন বলে প্রতি সকাল এভাবেই শুরু হলে হয় না? একটা মিষ্টি সকাল। সাফা লাজুক হাসে। নিভ্র অবাক হয়ে সে হাসি দেখে। মেয়েটার মাঝে সব আছে। টক, ঝাল, মিষ্টি টাইপের স্বভাব। কখনো সে চাঞ্চল্যতায় ভরা কিশোরী, কখনো আবার আবেগী মেয়ে, কখনো বুঝের কথায় নিজেকে ফুটিয়ে তুলে, কখনো আবার লাজুকলতার মতো লজ্জায় লাল হয়। সাফা হাঁটে নিভ্র পাশ দিয়ে। নিভ্র হাঁটে। সবুজ ঘাসে দুজনেই হেঁটে চলেছে। কিছুদূর গিয়েই মালির সাথে দেখা। নিভ্রদের পুরানো মালি এনি। গাছ কাটা থেকে শুরু করে গাছে পানি দেওয়া এনার কাজ। আকবর চাচা বলে ডাক সবাই। নিভ্রকে সাফার সাথে বাগানে দেখে তিনি যেন রাতে সূর্য দেখেছে সেভাবে চমকায়। হা করে প্রশ্ন করে, নিভ্র বাবানি, তুমি এখানে কেমতে? নিভ্র হেসে দুষ্টুমির সুরে বলে, এমতে এমতে। আকবর অবাক হয়। এই হাসি ছোটবেলায় দেখেছে সে, আর দেখা হয়নি। আজ অনেক বছর পরে নিভ্র বাগানে এসেছে। বাগানের সামনে দিয়ে বাড়িতে ডাকলেও বাগান এসে কখনোই ডাকেনি। আকবর চাচা বললেন, বাবা কিছু কি লাগব? তেমন কিছু না। বাগান ঘুরতে এসেছি। আর তোমার সাথে দেখা করতেও। আর এ কে তো চিনুই। চাচা এখন কি ফুল বা ফল হয় বাগানে? সময়টা কি? আকবর হেসে বলে, বর্ষাকাল এখন। তাই শীতকালের ফুল বাদে প্রায় সব ফুলই ফাইবা। নিভ্র হেসে আরো দুই চারটি কথা বলে তারপর হাঁটে। সাথে সাফাও। সাফার ভালো লাগছে নিভ্র স্বাভাবিক রূপ। হঠাৎই তার কাল রাতের কথাগুলো মনে পড়ে। সাফার মন খারাপ হয়। নিভ্র প্রতি তার এক অদ্ভুত মায়া লাগানো অনুভূতি হয়। নিভ্র থামে, সাথে সাফাও। একটা বিশাল গামলার দিকে হাত উঁচিয়ে বলে, চিনো এই ফুলগুলো? হুম, পর্তুলিকা ফুল এগুলো। আবার নয়টার ফুলও বলা হয়। তুমি তো দেখি অনেক ফুলই চিনো। সাদাটা কেমন লাগে? আরে পর্তুলিকা সাদা হয় না। আপনি জানেন না? নিভ্র হাসে। তারপর সাফার আগে আগে হেঁটে একটু সামনে যায়। একটা জায়গা দেখিয়ে বলে, শুধু সাদা না, লাল, কমলা, হলুদও হয়, আবার রংবেরং এরও হয়।
সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে। কি সুন্দর ফুল! তাদের বাসার সামনে লাগিয়েছিল, তবে সবই মেজেন্ডা রঙের। কিন্তু এখানে এত রঙের ফুল সে ভাবতেই পারছে না। সাফা হাঁটু গেড়ে বসে। চুড়ির ঝনকানি আবার নিভ্র কানে আসে। সাফা নিভ্র দিকে তাকিয়ে বলে, ছিঁড়ি কিছু ফুল? তুমি জানো না ফুল হাতে নয় গাছেই সুন্দর। মৃদু হেসে বলে নিভ্র। সাফা মুখ বাঁকিয়ে বলে, পুষ্প আপনার জন্যে ফুটে না, অন্যের জন্য ফুটে বুঝলেন, তাই আমি নিতেই পারি। 2-3টে পর্তুলিকা। নিভ্র আবার হাসে। তারপর একটু পাশ ঘেঁষে বসে বলে, ভাবসম্প্রসারণ আমিও পড়েছি, তবে এটার মিনিং ভিন্ন। কিন্তু তো কি হয়েছে, একভাবে বুঝলেই হয়। সাফার কথায় নিভ্র চুপ করে। তারপর নিজেই একটা সাদা পর্তুলিকা ফুল ছিঁড়ে নেয়। সাফার দিকে বাড়িয়ে বলে, সাদাটা বেশি সুন্দর, এটা নেও। সাফা তাকায়। তারপর হেসে হেসে বলে, নিজেই প্রথমে জ্ঞান দিলেন আবার নিজেই ছিঁড়লেন। কষ্ট করে জ্ঞান দিলেন কেন তাহলে? কি আর করার, পুষ্প আপনার জন্য ফুটে না, অন্যকে সুবাস দিতে আর সৌন্দর্যে মন্ডাক্ত করতেই ফুটে। তোমার যুক্তি মেনে নিলাম, তাই ছিঁড়ে দিলাম। সাফা মুচকি হাসে। ফুলটা নিজ হাতে নেয়, কানের একপাশে গুছে দেয়। নিভ্র তাকিয়ে দেখে সাফার চেহারাটাই তার কাছে একটা পর্তুলিকা মনে হচ্ছে, পুতুলের মতো। সাফার স্নিগ্ধ মুখে হাসি ফুটে। নিভ্র পলকবিহীন তাকিয়ে তা দেখে। তারপর আবার হাঁটে। অনেক ফুলের সাথে পরিচয় করিয়ে দেয় নিভ্র সাফাকে। গাছ ভর্তি কদম দেখে সাফা তাকিয়ে থাকে কিছু সময়ে। মনে মনে ভাবে, নিভ্র যদি বলতো এক গুচ্ছ কদম হাতে ভিজাতে চাই তোমার সাথে। ঈষৎ সাফা লজ্জিত হয় নিজের ভাবনায়। নিভ্র এই লজ্জার মানে বুঝতে পারে না। কিছু সময় তাকিয়ে দেখে সে লজ্জা। সব ফুলের মাঝে নিভ্র বুঝতে পারে সাফার লাল কৃষ্ণচূড়া আর সাদা গোলাপ প্রিয়। ফুল নিয়ে নিভ্র মনে তেমন আবেগ ছিল না, তাই তার প্রিয় ফুল বলতে তেমন কিছু নেই। নিভ্র আকবর চাচাকে ডাক। তাকে বলে, চাচা সাদা গোলাপ ছিঁড়ে নিয়ে আসেন, একগুচ্ছ লাগবে। আচ্ছা। সাফা এইদিকে নেই ওইদিকে হেঁটে হেঁটে সে দেখছে পেয়ারা গাছে ঠাসা পেয়ারা ধরে আছে। তার গাছে উঠতে ইচ্ছে করছে, কিন্তু নিভ্র যদি চোর ভাবে তাই আর উঠে না। দুজনেই বাগানের সামনে চলে আসে। অভ্র পাশের খোলা জায়গায় চা হাতে দাঁড়িয়েছিল। তাদের দিকে এগিয়ে আসে এবার। সাফার কানে ফুল দেখে কিছুক্ষণ থমকে থাকে। আকবর চাচা একগুচ্ছ সাদা গোলাপ নিভ্র দিকে এগিয়ে দিয়ে বলে, সবচাইতে সুন্দর ডাহ আছে এখানে বাবা। ধন্যবাদ চাচা। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে। কি সুন্দর দেখতে! এই বাগান ঘুরলেই তার হবে, আর পৃথিবীতে ফুলের সন্ধানে যেতে হবে না তার। সাদা গোলাপ তার খুবই প্রিয়। নিভ্র ফুলগুলো সাফার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার। সাফা খুশিতে লাফিয়ে ওঠে। 2 হাত একসাথে মুঠোয় বন্দি করে চেঁচিয়ে বলে, সবগুলো আমার? আমি চারপাশে আপাতত কাউকে দেখছি না, তাই এগুলো তোমার। সাফা অভিমানীর সুরে বলে, দেখলে বুঝি তাকেই দিতেন? সাফার এমন বাচ্চাদের মতো কথা শুনে নিভ্র মাথা ঝাঁকিয়ে হাসে। অভ্র হাসে সাথে। অভ্র দিকে তাকায় দুজনেই। অভ্র এগিয়ে আসে আরও একটু, হাসি মুখে বলে, সমস্যা কি তোমাকে না দিলে তুমি মার্বেল ফেলে নিভ্র কোমরও ভেঙে দিও। সাফা জিহ্বায় কামড় দেয়। জোরপূর্বক হেসে বলে, সরি বলছি না স্যার, ওটা আপনার জন্য ছিল না, ভুল করে আপনি চলে এসেছেন। নিভ্র অবাক হয়। সে 2-2 4 করে। তারপর অভ্র দিকে একবার আর সাফার দিকে একবার তাকায়।
বুঝতে পারে অভ্র কোমর সাফাই ভেঙেছে। নিভ্র কিছু ভাবে আবার নিজের মনকে নিজেই ঝাড়ে। অভ্র সাফার সাথে কথা বললেই তার রাগ হয়। কেন যেন তার মোটেও ভালো লাগে না। অদ্ভুত একটা জ্বালা কাজ করে। এই অদ্ভুত ফিলিংসের সাথে নিভ্র আগে কখনোই পরিচয় হয়নি। তাই সে ক্ষুব্ধ নিজের প্রতি। প্রিয় ভাইয়ের সম্পর্কে এমন ফিলিংস হওয়া তার মোটেও পছন্দ হচ্ছে না। সাফা খপ করে নিভ্র হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। নিভ্র অবাক হয়। সাফা হেসে বলে, নিয়ে নিলাম। এখন এগুলো আমার। তাই আমার জিনিস আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না। ঠিক বলেছি না ইংলিশ স্যার? অভ্র হাসে। তারপর নিভ্র সবুজ চোখের দিকে তাকিয়ে বলে, যা তোমার তা কেউ কেড়ে নিতে চাইলেও নিতে পারবে না। যাকে তৈরি করাই হয়েছে তোমার জন্য সে চাইলেও তোমার না চাইলেও তোমার। যেমন গোলাপগুলো সাফা, তোমার জন্যই ফুটেছে তাই তোমার হাতেই জায়গা পেয়েছে। তোমার মনের ঘরেই তার ঠাঁই হয়েছে। নিভ্র অবাক হয়ে তাকিয়ে আছে অভ্র ঘন কালো চোখের দিকে। চশমাটা বেদ করেও সেই চোখ দেখা যাচ্ছে স্পষ্ট। এ যেন অদ্ভুত গোলকধাঁধা। হঠাৎ করেই নিভ্র মনে হচ্ছে তার আনকমন সবুজ চোখের চাইতে এই ডাহগর কালো আঁখি বেশি সৌন্দর্যে মন্ডাত্ম। কি অদ্ভুত চোখ অভ্র! এত বছরের জীবনে তার এই প্রথম এই কথাটা মনে হচ্ছে। সাফা উচ্চ শব্দে বলে, সেটাই। যা আমার হবে বলে ভাগ্যে আছে তা আমারই হবে। আমি ভাগ্যে বিশ্বাসী। তবে এখান থেকে একটা ফুল আপনারও। শত হোক আপনার ভাই দিয়েছে বলে কথা। ভাগ আছে আপনার। সাফা একটা গোলাপ অভ্র দিকে এগিয়ে দেয়। অভ্র সেই ফুলের দিকে তাকিয়ে থাকে কিছু সময়ে। নিভ্ররও চোখ আটকে আছে সেই ফুলে। অভ্র হাত বাড়িয়ে নেয় সে ফুল। মুচিক হেসে বলে, আমার ভাইয়ের সবকিছুতে আমার অধিকার থাকলেও তার ভাগ্যে কিন্তু আমার অধিকার নেই। তাতে কি সবসময় অধিকারে বিশ্বাসী হতে হবে নাকি? কখনো ভালোবাসা আর বন্ধনে বিশ্বাসী হতে হয়। বুঝলেন? সাফা সরল গলায় বলে, বুঝলাম। সাফা নিভ্র দিকে একটা ছোট কলি যুক্ত ফুল এগিয়ে দিয়ে বলে, আপনার ভাগ্য ভালো। একটার সাথে দুটো ফ্রি। তবে কলিটা বেশি সুন্দর। এই নেন। এটা আপনার। কিছু দিলে কিছু পেতেও হয়। নিভ্র গম্ভীর ভাব কাটে। ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে সেভাবে হয়তো সত্যিই ভাগ্য ভালো। নিভ্র অনমনেই হাত বাড়িয়ে নেয় সে ফুল। হাতে কাটা গেথে যায়। নিভ্র হাত কাটে একটু। তবুও ফুল ছাড়েনি সে। সাফা উত্তেজিত হয়ে বলে, গোলাপি কাটা থাকে আপনি জানেন না? আজব কেটে গেছে তো। এখন কি হবে? ফুলটা আমাকে দিয়ে দেন। আর হাতে স্যাভলন লাগান। চলেন। সকল সৌন্দর্যে দাগ থাকে। তা না হলে সেটা সৌন্দর্য হিসেবে বিবেচিত হয় না। গোলাপের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাটা। ফুলের সৌন্দর্য ছুঁয়ে দেখতে হলে কাটার সাথে আলাপ তো হবেই। প্রকৃত সৌন্দর্যের খোঁজ পেতে হলে কাটা খাওয়া উত্তম। এবার বলো তুমি বুঝলে? নিভ্র কথায় সাফা হাসে। অভ্র হাসে। নিভ্র কথাগুলো তার মনের। কিন্তু তা তার অগোচরেই বাহিরে আসছে। হয়তো একদিন নিজ ইচ্ছায় কথাগুলো তার মুখ দিয়ে আসবে। অভ্র এতে বিশ্বাসী। সাফা নিজের রুমের জানালার পাশ ঘেঁষে খালি জায়গায় বসে আছে। চোখ তার দূর নীল আকাশের দিকে। চোখে মুখে লজ্জার আভা। হাতে একগুচ্ছ সাদা গোলাপ। সাফার মনের সুপ্ত ভালোবাসারা লজ্জায় প্রকাশিত হচ্ছে। হাতের গোলাপের দিকে একবার তাকাচ্ছে তো দুই ঠোঁট একসাথে চেপে হাসছে। মনের মাঝে অনুভূতির খেলা হচ্ছে। একবার গোলাপগুলো বুকে চেপে দীর্ঘশ্বাস নেয় সে। ভালোবাসা এক অদ্ভুত খেলা। যেই খেলায় একবার নামলে আসক্তি নিশ্চিত। মেয়েদের মনের কোটারে ভালোবাসা সহজে জমা হয় না।
কিন্তু একবার তা জমা হলে তা সম্পূর্ণ মন জুড়ে বিচরণ করে। সাফার মনে হচ্ছে গোলাপগুলো শুধু গোলাপ না, এতে জমে আছে একগুচ্ছ আবেগ আর অপ্রকাশিত ভালোবাসা। ঈশ্বর, কেন যে এই ভালোবাসা প্রকাশিত হয়নি? কেন মনের কথা কোটারে জমা না রেখে বাতাসে ভাসিয়ে দেয়নি? কেন গোলাপ হাঁটুতে ভর দিয়ে হাতে আসেনি? কেন নীল আকাশকে ভালোবাসার দলিল করা হলো না? কেন গলা দিয়ে উচ্চারিত হলো না সেই মুখরিত মনোমুগ্ধকর ভয়ঙ্কর শব্দ, যা ক্ষতবিক্ষত করে হৃদয়ের গালিচা, যা ভেঙে চুরমার করে মনের সুপ্ত আয়না? এত কেনর মাঝেও সাফার ভালো লাগা কাজ করছে। তার মনে হচ্ছে লুকানো প্রেমই সুন্দর। প্রেমে গোপনীয়তা থাকাই ভালো। প্রেম তো প্রকাশেই শেষ হয়, তাই অপ্রকাশিতই থাকুক না। কিন্তু যদি প্রেম না হয়, যদি তার মনের জমানো সব দেওয়ার মতো সময় না হয়, যদি তার অনুভূতি তাতেই সীমাবদ্ধ থাকে? সাফা হাসে খিলখিল করে, তারপর উচ্চারিত শব্দে বলে, ভালোবাসায় পাওয়ার আশা করতে নেই। তাহলে তো তা লেনদেন হয়ে যাবে। ভালোবাসায় শুধু অনুভূতির জায়গা আছে, তাই অনুভূতিতে সিক্ত হতে চাই সব বেলায়। সাফা লাফিয়ে নামে জানালার পাশ থেকে। নিজের বিছানার পাশে থাকা ছোট টেবিলের উপরে রাখা ফুলদানিটা থেকে প্লাস্টিকের ফুলগুলো খুলে তাতে নিভৃত দেওয়া ফুলগুলো গেঁথে রাখে সে। একটা মুচকি হেসে দুহাতের মুঠোয় ফুলগুলোকে বন্দী করে নিজের কোমল লাল ঠোঁটজোড়া বসিয়ে দেয়। একটা শব্দ করে চুমু খায় সে। তখন তার সামনের কিছু চুল এলোমেলো হয়ে ফুলের গায়ে পড়ে। সাফা সে চুল সরায় না, এভাবেই বসে থাকে। নিভৃত নিজের রুমের দরজায় ঠেস দিয়ে বসে আছে। হাত এপিঠ ওপিঠ করে সে গোলাপটা দেখছে। একবার নাকের কাছে এনে ঘ্রাণ নিচ্ছে। তার মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসই ফুল। তার নিজের ঘরময় ফুলে ফুলে ভরিয়ে রাখতে ইচ্ছে করছে। নিভৃত ঠোঁট কামড়ে ভাবে তার গোলাপ সত্যি আলাদা। এই গোলাপে অনুভূতির মায়া আছে, আছে এক আলাদা ছোঁয়ার গন্ধ, যা এই সাধারণ ফুলকে করে তুলেছে অসাধারণ। নিভৃত উঠে দাঁড়ায়। নিজের গোপন ডাহয়েরির ভাঁজে ফুলটা রাখে। পাশের কলম নিয়ে একটা মোহনীয় কবিতা লেখে সে। কবিতা সে ছোটবেলা থেকেই লিখে। জীবনের বেশিরভাগ সময়টাই সে শুধু নিজের সাথে থেকেছে। তাই সময় অসময়ে সে ডাহয়েরি লেখে। না পাতার ভাঁজে আবার কবিতাও লিখে। ভালো লাগে এটা তার। তবে তার সব কবিতার চাইতে আজকেরটা আলাদা। তার কবিতা সবসময় জীবন, প্রকৃতি, বাস্তবতা আর নিজেকে নিয়েছিল। কিন্তু আজকের কবিতাটা সে অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতির শিকার হয়ে লিখেছে। অভ্র গোলাপটা সে তার ডাহয়েরিতে লাগানো সাফার ছবির পাশে লাগিয়ে দেয়। তারপর ডাহয়েরিটা ভাঁজ করে বুকে চেপে ধরে। বুক ছিঁড়ে বেরিয়ে আসে কিছু দীর্ঘশ্বাস। ঠোঁটজোড়া একটু মেলে হাসে সে। তারপর ডাহয়েরিটা খুলে তার আর নিভৃত জড়িয়ে ধরে রাখা ছবিটা দেখে। ছোটবেলার ছবি এটা। অভ্র এখন অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তির অনুভূতি হয়। একটা চুমু খায় ছবিতে। ছবির একপাশে নীল কালিতে ডাহজাইন করে লেখা ভালোবাসার নীল। লেখাটায় হাত ছোঁয়ায় অভ্র। সাফা রাফার পাশ ঘেঁষে ঘুরছে। রাফা বুঝতে পারে সাফার কিছু বলার আছে, তবে বলতে পারছে না। কিন্তু কি বলবে তাও বুঝতে পারছে না। তাই প্রশ্ন করে, মিষ্টির দোকান কিছু কি বলবে? সাফা এই সুযোগটাই চাইছে। তাই এগিয়ে এসে বলে, এই বাসায় ছাদ নেই আপু? কেন থাকবে না? অবশ্যই আছে। তুমি কি যেতে চাও? হুমম, ছাদ আমার খুবই প্রিয়। তাই আসার পর থেকেই ছাদ খুঁজে চলেছি, কিন্তু কোনো দিকে বুঝতে পারছি না। চলো তাহলে। রাফা সাফার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। তারপর হাঁটা দেও ছাদের উদ্দেশ্যে। সিঁড়ির দিকে গিয়ে সাফা অবাক হয়। তার রুমের একটু পাশেই সিঁড়ি, আর সে কি না খুঁজে খুঁজে মরেছে। নিজের বোকামিতে সে নিজেই অবাক।
ছাদটা দেখে সাফা আরও অবাক হয়। ছাদের মাঝে একটা নীল পানির সুইমিং পুল। পুলের চারপাশে গাছ আছে কিছু, তবে ফুলের গাছ না, বিভিন্ন ক্যাকটাস গাছ। এইসব গাছে আবার ছোট ছোট ফুলও আছে। ছাদের একপাশ থেকে বাড়ির বাগানটা দেখা যায়। পিছনের দিকে বাগান, ছাদ ঘেঁষে একটা অদ্ভুত গাছ, যেটার নাম জানা নেই সাফার। সাফা এবার ডাহান দিকে তাকায়। ডাউন দিকে একটা সরু রাস্তা চলে গেছে। ছাদে এমন রাস্তা দেখে সাফা তো ভারী অবাক। রাস্তার শেষ হয়েছে একটা কাচের গোল ঘরে। গোল ঘরটার বাহির থেকে ভিতরের কিছুই দেখা যাচ্ছে না। সাদা পর্দা দিয়ে ঢাকা ঘর। সাফার কৌতূহল জাগে, তাই রাফাকে প্রশ্ন করে, আপু ওই দিকে কি? চলেন দেখি। আরে না, উইটা নিভ্রু ভাইয়ার ঘর। ভাইয়ার ঘরে আমরা তেমন যাই না। ভয় লাগে? ভয় পাওয়ার কি আছে আপু? উনি কি বাঘ? তার চাইতে কম কি? বলেই হাসে রাফা। সাফা চোখ ছোট করে সেই হাসি দেখে। ভাবে সবাই এই লোকটাকে এত ভয় কেন পায়? কই সে তো পায় না। তার কেন যেন ভয়ই লাগে না নিভ্রকে। উল্ফ কিউট কিউট লাগে। লাল লাল ঠোঁট, সবুজ অদ্ভুত ভয়ঙ্কর চোখ, মারাত্মক সেই সিল্কি চুল। হাত দিয়ে যখন সাই করে চুলগুলো সরিয়ে দেয় সাফার, তখন খুব করে বলতে ইচ্ছে হয় থাক না এভাবে, কিন্তু বলা হয় না। দেখাই তার কাজ। রাফার ফোন বাজে। সাফার হুঁশ হয়। রাফা ফোন রিসিভা করতে করতে বলে, সরি, মিষ্টির দোকান একটু নিচে যেতে হবে। নিশান কল করেছে, আব্বুর সাথে একটু কথা বলতে চায়, তাই যেতে হবে। তুমি দেখে চলে এসো কেমন? আর ও দিকে যাবে না। বোকা খেতে হবে তাহলে কিন্তু। সাফা মাথা ঝাঁকায়, কিন্তু মনে মনে বলে নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি, তাই এই নিষিদ্ধ ডাক্তার সাহেবের প্রতিও আমি অধিক আগ্রহীত। রাফা কথা বলতে বলতে হেঁটে চলে যায়। সাফার মাথায় আসে না এই নিশানটা কে। সাফা প্লাজোটা একটু তুলে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে কিছুক্ষণ, তারপর একবার ঘাড় ঘুরিয়ে নিভ্র ঘরের দিকে তাকায়। হঠাৎ ঠোঁট চেপে হেসে উঠে দাঁড়ায়। ভেজা পা টিপে টিপে সে পা বাড়ায় সরু রাস্তার দিকে। ঘরটা তাকে খুব টানছে। সাফা নিভ্র ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা খোলাই আছে। সাফা চোরের মতো উকিঝুঁকি দেয়। নিভ্রকে দেখতে না পেরে টুপ করে ডাক পড়ে। ডাকেই তার মাথায় হাত। তিনটা বুকশেলফ দেখে সাফার মাথা ঘুরে ওঠে। মনে মনে বলে, বাবা গো, এত বই পড়ে কোনো গ্রু। সাফা ঘুরে ঘুরে দেখে বিশাল একটা রুম জুড়ে সাদা সোফা আছে, 3টা বুকশেলফ আছে, সাথে একটা কাচের সিঁড়ি। তার মানে উপরেও একটা রুম আছে। সাফার সেদিকের চাইতে পর্দার পিছনে কি আছে দেখার আগ্রহ সেদিকে বেশি। ঘরটাকে এই পর্দাই 2টি অংশে ভাগ করেছে। সাফা বুকশেলফের কাছে দাঁড়ায়। মাঝের বইগুলো থেকে একটা বই নেয় সে। তারপর বইয়ের প্রথম পাতা খুলেই সে মুখ কুঁচকে ওঠে। একটা হৃৎপিণ্ডার ছবি তাতে। সাফার ভাষায় তার যুক্ত হৃৎপিণ্ডার চারপাশে নানা লেখা। সাফা কপাল কুঁচকে একটু পড়ার ভঙ্গি ধরে। মুহূর্তে সে মুখ বাঁকিয়ে বলে, এই সব ডাক্তারি মানুষ পারে নাকি? যারা পড়ে এরা ঘাসপুস খায়, তাই এই বই হজম করার শক্তি পায়। সাফা, তোর দ্বারা হবে না। তুই তো নাদুস আইসক্রিম গার্ল। এটার জন্যেই বলি, এই ডাক্তারগুলো মুখটা বাংলার 10-এর মতো করে কেন থাকে। এই গাডাহডাহ বই পড়লে মানুষের মাথা ঠিক না থাকারই কথা। আহারে, ভালো ভালো মানুষগুলো এগুলো পড়ে পড়ে নিজেদেরকে গরু বানাই ফেলছে। দুঃখ লাগে বেচারা ডাক্তার সাহেব। সাফা বইটা আবার জায়গায় রেখে দেয়। বইটা রাখার পরে তার নিজেকে হালকা হালকা লাগছে।
বুকশেলফের 3 খণ্ডা, একটাতে ম্যাডাক্কেলের নানা বইয়ে ভরা, একটাতে রাজনৈতিক বই আর একটাতে সাধারণ অনেক বড় লেখকের বই। সাফার একটা পাশও ভালো লাগেনি। মনে মনে বলে একদিন সে এই শেলফগুলোতে হুমায়ুন স্যারের বইয়ে ভরিয়ে দিবে। সব বই হবে বাংলাদেশের লেখকের বই। তার এদের বই পড়তেই বেশি ভালো লাগে। প্রেমিক বই থাকবে 1 খণ্ডা। সাফা এগুলো মনে মনে ভাবে। তারপর সেই সাদা পর্দা ঠেলে ভিতরে যায়। আর একটা রুম দেখে সাফা মনে মনে ভাবে লোকটা যেমন রহস্যময়, তার রুম, ঘর, এমনকি বুকশেলফও তার মতোই আজাইরা। রুমটা সাফার দারুণ লাগছে। কি সুন্দর সাদা চাদরে মোড়ানো বিছানা, দুপাশে 2টি বেডার টেবিল, তাদের উপর 2টি ল্যাম্প আছে। বিছানার সামনে একটা সাদা সোফা, কাচের আলমারি, তাতে দৃশ্যমান নিভৃত সব ব্লেজার, শার্টে আর জ্যাকেট। বিছনার বাম পাশে একটা সাদা টেবিল। টেবিলের উপরে বই আর ডাহয়েরি দেখা যাচ্ছে। টেবিলের পাশে একটা কিছু আছে যা কাপড় দিয়ে ঢাকা। সাফার মনে হচ্ছে কোনো পেন্টিং হবে হয়তো। ডাহান পাশে একটা ওয়াশরুম আছে। আর বাম পাশের শেষে একটা বারান্দা মনে হয়। সাফার পেন্টিংটা দেখার আগ্রহ জাগে, তাই এগিয়ে যায় কয়েক পা। সাফা কাপড়ে হাত দিতে যাবে, তার আগেই ওয়াশরুম থেকে নিভৃত আগমন হয়। সাফার সেদিকে খেয়াল নেই। সে নিজের মতো দেখতে ব্যস্ত। নিভৃত দ্রুত পায়ে এগিয়ে এসে সাফাকে টেনে দেয়ালে চেপে ধরে। সাফা আকস্মিকভাবে অবাক হয়ে তাকায়। সাথে সাথেই চোখ বুজে নেয়। নিভৃত রাগে লাল হয়। দাঁতে দাঁত চেপে বলে, তুমি এখানে কি করছো? সাফা জবাব দেয় না। তার বুকের টিপটিপ শব্দ নিভৃত কানে আসে। ভয়ে সাফার কাঁপুনি যতটা না হচ্ছে তার চেয়ে বেশি নিভৃতকে নিজের এত কাছে দেখে হচ্ছে। সাফা কাঁপছে। নিভৃত তাকিয়ে আছে সাফার খিচা মুখের দিকে। মুহূর্তেই নিভৃত রাগ কমে আসে। সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভৃত সাফার এক হাত ছেড়ে দেয়। হাত বাড়িয়ে গালে হাত রাখে। সাফা কাপা গলায় চোখমুখ খিচেই বলে, সরি 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 বলে দিয়েছি, এবার ছাড়েন। আর জামা পরের। একটা মেয়ের সামনে কেউ জামা ছাড়া আসে নাকি? আপনার লজ্জা নাই নাকি? ডাক্তারদের কি লজ্জা হয় না? নিভৃত নিজের দিকে তাকায়। গায়ে তো হাতা কাটা গেঞ্জি আছে, তবুও জামা নেই কেন বলছে? সাফা নিভৃত খোলা বাহু দেখেই এমনটা বলছে। নিভৃত কথাটা বুঝতে পেরেই শব্দ করে হেসে সাফাকে ছেড়ে দিয়ে শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নেয়। কিন্তু বুতাম খোলা রাখে। তারপর সোফায় বসে বলল, জামা পরা হয়ে গেছে, আপনি তাকাতে পারেন। সাফা চট করে নিজের চোখ খুলে এদিন উদিক নিভৃতকে খুঁজে। নিভৃত উদাম বাহু দেখেই সে চোখ বুজেছে। ভয়মিশ্রিত অনুভূতিতে তার বুকের অদ্ভুত শব্দরা ধাক ধাক শব্দে মেতে ওঠে তখন। নিভৃত সাফাকে এদিক ওদিক তাকাতে দেখে বলে, আমি এদিকে। সাফা চকিতেই তাকায়। দেখে নিভৃত সোফায় বসে আছে। সাফা লজ্জা পায় নিজের আচরণে। লজ্জায় তার গালের দুপাশ লাল হয়। নাকের ডাহায় লালের আভা দেখা দেয়। সে চোখ নামিয়ে মাথা নিচের দিকে দিয়ে রাখে। নিভৃত কিছু সময় দেখে সেই দৃশ্য। মেয়েদের লজ্জা পেলেই সুন্দর লাগে এটা সে জানত না। সাফাই প্রথম মেয়ে যাকে দেখে তার নতুন নতুন অভিজ্ঞতা জন্মেছে। নিভৃত সোজা হয়ে বসে সাফার দিকে তাকিয়ে তাকে সহজ করার উদ্দেশ্যে প্রশ্ন করে, তা কি মনে করে আমার রুমে আসা হয়েছে? সাফা এবার নিভৃত দিকে তাকায়। সে ভেবেছে নিশ্চিত ঝাড়ি খাবে, কিন্তু কপাল ভালো মনে হচ্ছে। সাফা প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনার ঘরে কেউ আসলে কি আপনি এভাবে ব্যবহার করেন? নিভৃত হাসল। তারপর জবাবে বলে, না, কিন্তু কেউ চোরের মতো আসলে আমি এর চাইতে ভালো ব্যবহার করতে পারি না। সাফার রাগ হয়।
কত সাহস তাকে চোর বলে। কিন্তু পরেই ভাবে আসলেই তো সে না বলে ডাকেছে। নিভ্র আবার বলে, আচ্ছা বাদ দাও, বসো। তুমি সোফায় এসে বসতে পারো? বিছানায় বসি? নিভ্র ঠোঁট কামড়ে হেসে তোয়ালে দিয়ে মাথা মুছে তারপর বলে, বসো। সাফা বসে। নিভ্র বলে, তা আমার রুমে কি মনে করে? কেন আপনার রুমে আসা যাবে না নাকি? এমনটা কখন বললাম? এটাই তো বলতে চাচ্ছেন। এমন কেন আপনি? একটু ভালো মানুষ হন বুঝলেন। আর বুকশেলফে কি সব ঘাসপুস রাখছেন, এগুলো বাদলে নতুন বই আনবেন। হলে যাওয়ার আগেই আনবেন, তাহলে দেখে যেতে পারবো বুঝলেন। নিভ্র মন খারাপ হয়। সাফা কি তাহলে হলো পেলে চলে যাবে? নিভ্র মনে ভয় হয়। কিছু স্পেশাল জিনিস দূরে যাওয়ার ব্যথার চাইতে তীব্র ব্যথা অনুভব হয় তার। সাফা আবার বলে, কি হলো? কথা বলছেন না কা? শুনেন হুমায়ুন স্যারের বই বেশি আনবেন। কিছু বই আমি পড়তে নিব, পিরিয়ে দিব আবার। ঠিক আছে। আচ্ছা। আপনার বারান্দা আছে? হুম, ওই দিকে। চলেন যাই। সাফা উঠে দাঁড়ায়। নিভ্র পিছনে পিছনে আসে। ব্যালকনিতে খুব সুন্দর বসার সোফা আছে একটা। কিছু ক্যাকটাস গাছ আছে। সাফা এই গাছ দেখে নাক ছিটকায়। তারপর বলে, আপনি এমন খারুস কেন জানেন? নিভ্র ভ্রুকুচকে তাকায়। সাফার সাথে সাথে শাসনের সুর তুলে বলে, এভাবে তাকাবেন না একদম। আপনার ছাদে ব্যালকনিতে এত এত ক্যাকটাস কেন? হুম, কি ফালতু গাছ, আপনি গোলাপ লাগাতে পারেন না ব্যালকনিতে? আমি বলি শুনুন, সাদা গোলাপ লাগাবেন। ওরাই বেশি সুন্দর দেখতে। দেখলেই শান্তি শান্তি লাগে, বুঝলেন। নিভ্র বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়, যেন সাফার ঘর আর সে রুম সাজানোর কাজ করে। সাফা এবার বলে, আচ্ছা আমি যাই। আপনি তো আলাদা থাকেন, তাই আপনাকে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু যা বলে গেলাম তা মনে থাকে যেন। সাফা হাঁটা দেয়। রুমে এসে মাথা কাত করে বলে, আপনি ছবি আঁকতে পারেন? হুম, একদিন আমার একটা ছবি এঁকে দিন। এখন না, অন্য একদিন। ঠিক আছে। নিভ্র চোরের মতো করে তাকায়। সে তো সাফার ছবি আগেই এঁকে ফেলেছে। সাফা যদি এখন কাপড়টা উল্টে দেয় তখন তো তার কপালে কি আছে কে জানে। এই মেয়ে যদি আবার তার মাথা ফাটিয়ে দেয়। সাফা হেঁটে চলে যায়। নিভ্র চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। হাফ ছেড়ে বাঁচল সে। তবে তা বলতে ইচ্ছে হয়েছে, সাফাকে আর একটু থাকা যায় না? আর একটু ঝগড়া করলেই তো হয়। আর একটু শাসনের সুর তুললে কি এমন হবে? কিন্তু নিভ্র দ্বারা তা বলা আর হল না। সাফার খুশি লাগছে। নিভ্রকে জব্দ করতে পেরে তার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সাফা মিটমিটিয়ে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নামে। চলবে।